আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। বাংলাদেশ ব্যাংকের সাবেক এবং বর্তমান কর্মকর্তা কর্মচারীদের লকার ফ্রিজ করা হয়েছে, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে লকার ব্যবহারে কোনো বিধিনিষেধ নেই। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে লকারগুলো বন্ধ রাখা হয়। একই সঙ্গে নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ারও আবেদন করেছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের সন্দেহ, এসব লকারে গোপন বিপুল পরিমাণে অপরিদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেফ ডিপোজিট লকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের সম্পদ রাখতে পারেন। যেসব সম্পদ বাসায় রাখা ঝুঁকিপূর্ণ, ডাকাতির ভয় আছে, মূলত সেসবই সম্পদ সেফ ডিপোজিট হিসেবে সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। আমাদের যে নিরাপত্তা ভল্টে কিছু স্টিলের আমিরা আছে, যেটা আমরা সেফ ডিপোজিট। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কিছু ভ্যালুয়েবলস আছে, এটা ছোট ভ্যালুয়েবলস গুলো তারা সিলগালা করে, কিছু টিনের বাটি বা এরকম করে সিলগালা করে ওখানে রাখার সুযোগ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দুদক এটা বলেছে যাদের এখানে জমা আছে তাদেরকে যাতে আপাতত উত্তোলন করতে দেওয়া না হয়, সেই হিসেবে আমাদের এটা উত্তোলন বন্ধ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে রয়েছেন আমাদের সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বিলাল, জানাবেন যে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কেন, আর কবে নাগাদ খোলা হতে পারে এসব লকার, আর কি সন্দেহ করছে দুদক, আর সাধারণ মানুষের লকারের কি অবস্থা, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি আমাদের সামনে একটু তুলে ধরবেন। সাথী, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজকেই মূলত এমন একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, যেটি শুধু ছিল সাধারণ জনগণের জন্য নয়, যারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা তাদের যে ফিক্সড ডিপোজিট যেগুলো আসলে চুরি হওয়ার ভয়ে যে বাংলাদেশ ব্যাংকে তারা যে লকারে জমা রাখেন সেটি কিন্তু তা উত্তোলনে এবং নতুন করে জমা দানের বিষয়টি আসলে দুদকের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এটি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আসলে দুদক কিন্তু আবেদন দিলে যে বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থানের বিষয়টি এমন নয়, তারা হাইকোর্টের একটি নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের আদেশের পরে কিন্তু এই আদেশটি আসলে বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। আমরা আসলে যাদের সাথে কথা বলে জানতে চাচ্ছি যে গেল কিছুদিন আগে যে বাংলাদেশ ব্যাংকের যে একজন ডেপুটি গভর্নর রয়েছেন, ওনার বাসায় কিন্তু দুর্নীতি দমন কমিশন কিন্তু একটি অভিযান পরিচালনা করে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ কিন্তু ফিক্সড ডিপোজিট এবং অনেক বিপুল পরিমাণ টাকা কিন্তু উদ্ধার করে। তার ওই প্রেক্ষিতে কিন্তু আসলে দুদকের একটি সন্দেহ হয়েছে যে এখানে আসলে যে অবৈধ যে সম্পদ যেটাকে আমরা বলতে পারি সেখানেও আসলে অনেকে গচ্ছিত রাখবেন, এমন একটি সন্দেহতার প্রবণতা থেকে আসলে দুদক যে সকল কর্মকর্তা এই লকারে তাদের যেই সম্পদ রেখেছেন সেটি আসলে পুনরায় যাচাই বাছাইয়ের জন্যই মূলত কিন্তু এমন একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন, আর বাংলাদেশ ব্যাংকও সেটা আসলে বাস্তবায়ন করে। পাশাপাশি বলে রাখি যে সাধারণ যারা জনগণ তারা লকারে যাদের গচ্ছিত সম্পদ আসলে রাখতে চান তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রকার বিধিনিষেধ কিন্তু নেই। তবে এখানকার কর্মকর্তারা যেটি বলছেন, যেহেতু দুদকের আবেদনের প্রেক্ষিতে সেটি করা হয়েছে, দুদক আসলে বিষয়টি যাদের এখানে সম্পদ আছে বিশেষ করে স্বর্ণ থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট যাদের আছে তারা সেটা দুদক দুর্নীতি কমিশন সেটি যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে যাদের আসলে সেটি আসলে বৈধ রয়েছে তাদেরকে আসলে অবশ্যই তোলার সেটি পারমিশন দিবে। তবে সেইটির জন্য আসলে কতদিন নাগাদ অপেক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সেটি আমাদেরকে আসলে এখন পর্যন্ত নিশ্চিত করেনি। পুরো বিষয়টি আসলে যাচাই বাছাই এবং তদন্তাধীন রয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে কর্মকর্তা কর্মচারীদের যেই রাখা এবং উত্তোলন করা তাদের যে সম্পদ স্বর্ণ থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট সেটি বন্ধ থাকবে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সর্বশেষ। সাথী, ধন্যবাদ আপনাকে। মূল্যস্ফীতি সহনশীল করতে আরও 2-3 মাস লাগবে বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাজেটে ভ্যাট রিভাইজ হবে, ইনকাম ট্যাক্সের বিষয়টাও দেখা হবে। চাল, মসুর ডাল, সার, এলএনজি সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের ঘাটতি হতে দিবে না সরকার। তিনি বলেন, কোথাও অর্থ নেই, ডিপোজিটের টাকাও নিয়ে চলে গেছে। বিশ্বের কোথাও এমন পরিস্থিতি হয়নি, তবুও শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক নয়। 12টি ব্যাংক সচল, বাকিগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। রমজানে খেজুর আমদানি হচ্ছে, সমস্যা হবে না বলেও জানান তিনি। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। এটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম, কারণ কোথাকার অর্থ নাই তো।
সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে আপনার। ক্যান ইউ ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মেধা শহীদ চত্বরে এই মিছিল শেষ হয়। এ সময় স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তারা। পাশাপাশি আওয়ামী দোষীদের চিহ্নিত করে জুলাই বিপ্লবের কর্মসূচির জন্য শাস্তিরও দাবি জানান। কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ ও খুনি হাসিনার দোসররা দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমাদের নিরীহ ছাত্র ভাইদের হত্যা করেছে, তাদের অতি বিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। নির্বাচিত সরকারের পক্ষেই বাস্তবমুখী সংস্কার সম্ভব বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সংস্কার নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য খাতে পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম, তাই বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, দেশে বিরাজমান নানা সংকট কাটাতে এই মুহূর্তে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। যারা গণতন্ত্রের সপক্ষে, তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আওয়ামী লীগ যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব, সেটা এখনো তাদের মধ্যে যায়নি, কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। গ্যাসের দাম বৃদ্ধি গণবিরোধী, এতে মানুষের কষ্ট বাড়বে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার দাবি জানান রিজভী। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। আতিকা রহমান, RTV, ঢাকা। জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। এছাড়া 72টি দেশের 3256 জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আশা করা হচ্ছে আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাতের দ্বিতীয় পর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ চলছে। এই দ্বিতীয় ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আর সেই সাথে জানাবেন সেখানকার ট্রাফিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন।
সাথে আপনি জানেন যে ইজতেমার যে কার্যক্রম চলমান রয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবেই এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং গতকালকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে কিছু মাঠ কিছুটা ফাঁকা থাকলেও কিন্তু আজকে কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আজকে কিন্তু পুরো মাঠে কিন্তু মুসল্লিদের সমাগম অনেক বেশি। এবং আরেকটি আপনি জানেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয় নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা এই ট্রাফিক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও তারা কিন্তু মোনাজাতের সময় যে একটি গণপরিবহন বন্ধের যে বিষয়টি করতে হয় সেটি কিন্তু তারা এইবার দ্বিতীয় পর্বের সময় কিন্তু তারা সেটি সচল রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা কিন্তু ফুটপাত দখলমুক্ত রাখার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নিরাপত্তার বিষয়ে কিন্তু তারা মাঠের ভিতরে সাদা পোশাকে তাদের কর্মী বাহিনী নিয়োগ করে রেখেছে এবং মাঠের বাইরে যারা রয়েছে তারা কিন্তু পোশাকের মাধ্যমে তারা তাদের সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও সিটি কর্পোরেশনের যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি গতকালকে প্রথম পর্বের যে ইজতেমা সেটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু মাঠটিকে পরিষ্কারের জন্য কাজ করেছে। তবে কিছু কিছু জায়গায় কিছুটা প্রশ্ন থাকলেও কিন্তু বাকি সব জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা সকলেই আশা করছে যে এই ইজতেমাটি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে এই ইজতেমাটি সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মৃত 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। মামা ভাগ্নে সহ নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধির তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এমন আহাজারিতে যেন আকাশ ভেঙে পড়বে। স্বজন হারিয়ে এভাবেই ভেঙে পড়ছে ইতালি যাওয়ার পথে লিবিয়ার সমুদ্রে নৌকাডুবিতে নিহতদের আত্মীয় স্বজনেরা। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে একসঙ্গে মৃত্যু হয় একই উপজেলার 10 যুবকের। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। দালালদের খপ্পরে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৌর উপজেলার এসব যুবক। কি হবে, আমার ছেলে খুঁজকে বাই করে যেভাবে আছে এইভাবে বাইর করে দেব। আমার ছেলে মেয়ে নইয়া আমার 3 জন নইয়া কাইয়া বাচ্চি রে। স্বজনরা জানায় গত 24 জানুয়ারি লিবিয়া থেকে নৌকায় যাত্রা করে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় রাজৌর উপজেলার আবুল বাশার, টিটু হাওলাদার, ইনসান শেখ, সজীব মোল্লা, রাজীব, সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারে ও অনুপ সর্দার। ভিটামাটি বিক্রি করে ও চড়া সুদে টাকা ধার এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না এই যুবকদের। এ ঘটনায় হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রফিক দালালকে দায়ী করে কঠোর শাস্তি দাবি করছে স্বজন ও এলাকাবাসী। সন্ধ্যাকালে আমরা মাগরিবের নামাজ শুরু করছি, সেই সময় মোবাইল করছে বা ছবিও পাঠাইছে, কয়েক হারা মারা গেছে, এই যে হ্যাঁ ছবি দেখেন। আমার প্রথম দালাল হলো স্বপন, এনেছে 14 লাখ, আর দ্বিতীয় দালাল হচ্ছে মনির, আরও দিছি 14 লাখ। সুদে আনগা এই টাকা পুরা তারে দিছি। এখন আমরা সর্বশান্ত। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রতি সপ্তাহে 2-3টা মামলা হয় মানব পাচারের। কোর্ট থেকে আসে, কোনোটা আসে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য, কোনোটা আসে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য। ওদের লাশ আনার ক্ষেত্রে আমাদের যত সুবিধা দেওয়া লাগে সেটা আমরা দিব। ইমরুল কায়েস, RTV। বারবার দূষিত শহরের শীর্ষস্থান দখল করে নিচ্ছে রাজধানী ঢাকা। তবে সেই দূষণের মাত্রা কমানো সহসাই সম্ভব নয় বলে জানান বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। তিনি বলেন, বায়ু দূষণ রোধে এপ্রিল-মে মাসে অনাবৃত জায়গায় ঘাস ও গাছ লাগানোর পাশাপাশি 20 বছরের পুরনো গাড়ি ঢাকা শহরে চলাচল বন্ধ করা হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়।
বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকায় টানা তৃতীয় দিন মঙ্গলবারও শীর্ষ অবস্থানে ঢাকা। মঙ্গলবার সকাল 8:30টার দিকে IQER-এর মানসূচকে ঢাকার গড় বায়ুর মান 248, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গত রোববার ও সোমবারের সকালেও ঢাকা বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল। যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি, নিয়ম না মেনে বিল্ডিং নির্মাণের কাজ ও গাড়ির কালো ধোঁয়ার কারণে ঢাকার বায়ুমান দূষিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। অনাবৃত জায়গাগুলিতে আবৃত করা হবে গাছ দিয়ে, ঘাস লাগিয়ে, এবং যেসব রাস্তা কাটা হয়েছিল আগে, যেগুলি রিপেয়ার করা হয়নি, দ্রুত রিপেয়ার করা হবে। এবং সরকারি সংস্থা এবং বেসরকারি পর্যায়ে যে বাড়িগুলো হচ্ছে, তারা যে আমাদের বিধি অনুযায়ী যদি কনস্ট্রাকশন কাজ না করেন, শাস্তিটাও দেওয়া হবে। সেই ব্যবস্থাটা হচ্ছে এবং এনফোর্সমেন্ট কিন্তু কাজ করছে। বায়ু দূষণ রোধে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে সহসা বায়ু দূষণ কমানো সম্ভব নয় বলে জানান তিনি। বায়ু দূষণটা এত বিস্তৃত, এত কমপ্লেক্স একটা ইস্যু, একটা ভালো একটা অবস্থানে যাওয়া সময় লাগবে এবং এটা এত সহজ কাজ না। এখানে অনেক মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, সরকারি, বেসরকারি, ব্যক্তি পর্যায়ে সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া, সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এই একটা এত বড় একটা জটিল সমস্যা থেকে খুব বেশি উত্তরণ করা সম্ভব হবে না। এছাড়া বায়ু দূষণের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জিয়াউল হক। রান্নার কাজে যে আমরা লাকড়ি চুলা ব্যবহার করি সেটা দূষণ, তারপর ইন্ডাস্ট্রি দূষণ, ইটের ভাটা দূষণ, আরও যে দূষণগুলো আছে যানবাহন থেকে, সেগুলো ব্যবস্থা করা হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে সবচেয়ে বেশি স্তন, কণ্ঠনালী এবং ফুসফুস ক্যান্সার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্যান্সার মানেই মৃত্যু নয়, প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয় ও সচেতনতা। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কুমিল্লার হোমনার বাসিন্দা মোহাম্মদ হাদিস মিয়া গেল 1 বছর ধরে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। নিয়মিত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ তিনি। প্রথম বুঝতে পারি নাই, তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখনই ডাক্তার দেখাইছি। আমাকে এখানে পাঠাইলো, আর রেফার করছে প্রাইভেট থেকে। শ্বাসকষ্টটা একটু কমছে, কিন্তু আপনার ওই গলায় যে আইসা থাকে, বমির ব্যাগ হয়, খাওয়া দাওয়া চলে না, এই সমস্যাটা রয়ে গেছে। 55 বছর বয়সী রোকসানা পারভিনের ওভারি ক্যান্সার ধরা পড়েছে গেল 5 মাস হলো। রোগ শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশা তার। কিছু অসুবিধা হয় না, কিছু বুঝতে পারিনি। তারপরে খালি বমি খেতে পারি না। রাজশাহী থেকে আমাকে এখানে পার করে দিছে। এখানে সাথে আমি এসে ভর্তি হলাম, হওয়ার পরে চিকিৎসা শুরু। এখন বর্তমান অনেক ভালো আছি। এক গবেষণায় উঠে এসেছে, দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত 106 জন। নতুন করে প্রতি বছর 1,53,000 জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর মোট মৃত্যুর 12% জন্য দায়ী এই রোগ। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন কণ্ঠনালীতে এবং নারীরা আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। ক্যান্সার হলে মৃত্যু হবে কথাটা এখনো সঠিক না। ক্যান্সার যদি সূচনায় ধরা যায়, তাহলে অনেক ক্যান্সারের চিকিৎসা করে নিরাময় করা সম্ভব। যেসব ক্যান্সারগুলো অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, যে ক্যান্সারগুলো ছড়ায় যায়, সেগুলো আমাদের জন্য কষ্টকর, চিকিৎসা করে সুস্থ করা যায় না। তাদের কিন্তু তারপরেও চিকিৎসা করলে জীবন মান বাড়তে পারে, হয়তো নিরাময় হবে না, কিন্তু সেই ক্যান্সার নিয়ে অনেকদিন বেঁচে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান পরিহার, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে অনেকাংশে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। সব ক্যান্সারের জন্য তো আমরা আসলে সঠিক চিকিৎসা এখনো সঠিক বলবো যে চিকিৎসা বের হয় নাই। তো কিছু ক্যান্সার আছে যেমন স্তন ক্যান্সার, দীর্ঘদিন আমরা যেহেতু চিকিৎসা উন্নত হয়েছে, দীর্ঘদিন বেঁচে থাকে। বা লিভার যে ক্যান্সার, সেগুলোর চিকিৎসা এখনো সেই উন্নত পর্যায়ে যায়নি বলে মৃত্যুর কারণ এরা বেশি দিন আমরা আসলে আয়ু পায় না যারা ক্যান্সার আক্রান্ত যারা আছেন তাদের ডায়াগনোসিস হওয়ার পরে। রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ যথেষ্ট নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আমরা এই সচেতনতার ব্যাপারটাতে আমরা আসলে পিছিয়ে আছি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বিএনপি সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ 11 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট।
অন্য দুজন হলেন একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাতির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এবার রমজানকে সামনে রেখে কার্ডধারী অন্তত 63 লাখ নিম্নবিত্তের কাছে ভর্তুকি মূল্যে ডাল, ছোলা, চিনি, সয়াবিন তেল ও খেজুর বিক্রি করবে টিসিবি। এছাড়া কার্ডধারীদের বাইরে নিম্নবিত্তের জন্য ঢাকা ও চট্টগ্রামে বিশেষ ট্রাক সেলের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে প্রয়োজনীয় পণ্য আমদানি ও স্থানীয় বাজার থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশের অভ্যন্তর থেকে পণ্য সরবরাহ কার্যক্রমের সমালোচনা করেছেন বিশ্লেষকরা। সেলিম মালিকের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্নবিত্তদের কাছে পণ্য বিক্রির প্রস্তুতি প্রায় শেষের দিকে টিসিবির। কার্যক্রমের আওতায় এবার সারা দেশে 1 কেজি করে মসুর ডাল, চিনি ও ছোলা দেওয়া হবে। সয়াবিন তেল দেওয়া হবে 2 লিটার করে। ঢাকায় দেওয়া হবে খেজুর। সংস্থাটি বলছে ছোলা, খেজুর সহ অন্যান্য পণ্যের সরবরাহ কার্যক্রম চলছে বেশ জোরে সোরেই। অস্ট্রেলিয়া থেকে ছোলাটা পাঠাচ্ছে, এটা 10,000 মেট্রিক টন ছোলা আমরা নিয়ে আসতেছি। মধ্যপ্রাচ্য থেকে খেজুরটা নিয়ে আসতেছি, এখানে 1500 মেট্রিক টনের মতো আমরা খেজুর এটা নিয়ে আসতেছি। তেল এবং চিনিটা আমরা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করছি, কারণ ইন্টারন্যাশনাল পর্যায় থেকে যে টেন্ডারগুলো বিড হয়েছে সেখানে দামটা অনেক বেশি ছিল বিধায় আমরা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করছি। আর ডাল আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল 2 জায়গায়। তবে কেবল কার্ডধারী নয়, ঢাকা ও চট্টগ্রামের সাধারণ নাগরিকদের জন্য ট্রাক সেলের আয়োজন করা হবে বলেও জানায় সংস্থাটি। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাড়তি হিসেবে ট্রাক সেলটা চলবে ঢাকায় এবং চট্টগ্রামে। যদি তারা তাদের তদারকির দায়িত্বটা সুচারুরূপে পালন করে, আমার মনে হয় না যে কোথাও কোনো অনিয়ম হওয়ার সুযোগ ঘটবে। এর বাইরেও যদি কোনো কিছু ঘটে থাকে আমাদেরকে এটা অবহিত করলে আমরা সেটা দ্রুত পদক্ষেপ নেব এবং যথাসম্ভব ডিলার নীতিমালা অনুসারে ব্যবস্থা নেব। এদিকে টিসিবি স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহের কার্যক্রম দেশে সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাহলে তো ওরা মার্কেট থেকে ওই মালটা তুলে নিল, তার মানে সে তো আরও ক্রাইসিস তৈরি করে। টিসিবির উচিত হলো এডিশনাল ভোজ্য তেল বা অন্য প্রোডাক্ট মার্কেটে আনতে হবে। সেটা হচ্ছে তাকে আইদার উৎপাদন করতে হবে অথবা বিদেশ থেকে আমদানি করতে হবে। এটা আসলে খুব পারফেক্ট সিস্টেম বলে আমি মনে করি না। মানুষও কিনতেছে, সরকারও কিনতেছে, টিসিবিও কিনতেছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে যে আমদানি হয়েছে সেটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এছাড়া ভুয়া 37 লাখ কার্ডধারীদের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ দিলেন তারা। যে 37 লাখ ভুয়া পাওয়া গেছে, এগুলাকে এখন যাচাই বাছাই করে নতুন করে কার্ড দেওয়া, তাহলে হয়তো দেখা যাবে যে আসলে রমজানের সময় এটা অবশ্যই একটা আমাদের সীমিত আয়ের মানুষের জন্য একটা আশীর্বাদ হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। অনিয়ম, দুর্নীতি বন্ধ ও রেফ্রিজারেটর এবং এসিতে ব্যবহৃত R22 গ্যাস আমদানি সিন্ডিকেট ভেঙে গ্যাসের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ RSC মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করে RSC টেকনিশিয়ানদের এ সংগঠন। মানববন্ধনে বক্তারা দাবি করেন বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রাহ্মা চক্রটি নিম্নমানের গ্যাস আমদানি করে পরিবেশের ক্ষতি করছে, সেই সাথে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ সময় বক্তারা ব্রাহ্মার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সহ এই সিন্ডিকেটের সাথে জড়িত পরিবেশ অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচার দাবি জানান। আসে যে সমস্ত দুর্নীতিবাজগুলো আছে যারা পরিবেশকে ব্যবহার করে আজকে কলঙ্ক সব জায়গায় কলঙ্ক ছড়াচ্ছে, সে সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে তাদের লাইসেন্সগুলো বাদ করে দিতে হবে এবং তাদেরকে দুর্নীতির আওতায় নিয়ে এসে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে যারা জিতবে তারাই এবারের বিপিএল এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে যায় চিটাগং। অন্যদিকে আসরের হট ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে খুলনা টাইগার্স। দু দলের সামনে ফাইনাল খেলার দারুণ সুযোগ। এই ম্যাচে পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামবে দুদল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।